গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে জন্মগ্রহণ করেন। 1936 সালে ইহলোক ত্যাগ করেন। তিনি অনেক উপন্যাস লিখেছেন। এগুলোর মধ্যে গৃহদাহ খুবই জনপ্রিয় এবং জনপ্রিয়তার তুঙ্গে। গৃহদাহ কেবল শরৎচন্দ্রের উপন্যাস হিসাবে খ্যাত নয়, এটি নিয়ে তৈরি হয়েছে অনেক মুভি এবং বাংলা চলচ্চিত্রও রয়েছে। শরৎ সাহিত্যের মধ্যে নয় গৃহদাহ, বরং বাংলা উপন্যাসে সাহিত্যেও বহুল পঠিত ও বহুল আলোচিত উপন্যাস। এ উপন্যাসের মাধ্যমে শরৎচন্দ্রের অভিনবত্ব ও শ্রেষ্ঠত্বের প্রমাণ পাওয়া যায়। কল্লোল ও কল্লোল উত্তর ঔপন্যাসিকদের দিক পরিবর্তনের প্রতীক হয়ে দেখা দিয়েছিল এই উপন্যাসটি। বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের পথ ধরেই অগ্রসর হয়েছেন শরৎচন্দ্র। নিজের সাহিত্যকে তিনি নীতিশাস্ত্র না করে শিল্প হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, যে শিল্প সাহিত্য ব্যক্তির অনুভূতি, চাওয়া পাওয়া, প্রচলিত সামাজিক সুনীতি, দুর্নীতির আদর্শে বিচার করা হতো। হৃদয়কে তার ক্ষমতা, অক্ষমতা, কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা, মানসিক ক্ষুধা, যন্ত্রণা ইত্যাদির আলোকে অবলোকন করতে চেয়েছেন শরৎচন্দ্র। ব্যক্তি ও সমাজের দ্বন্দ্বে ব্যক্তির অন্তর্গত রক্তক্ষরণ এবং এর পরিণতি তার কথা সাহিত্যে উজ্জ্বল রেখায় ও বিচিত্র রঙে রঞ্জিত হয়েছে। বলা হয় গৃহদাহ উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম নারী পুরুষের আধুনিক সম্পর্কের কাহিনী। অচলা এ উপন্যাসের কেন্দ্র ব্যক্তি, তাকে ঘিরেছে দুটি পুরুষ, তবে শান্ত ধীর মহিম বেশ ঘোরেনি, কিন্তু লক্ষ্যহীন কক্ষে প্রচণ্ডভাবে আবর্তিত হয়ে একসময় ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয়েছে সুরেশ নিজে। গৃহদাহ উপন্যাস সম্পর্কে সরোজ বন্দ্যোপাধ্যায় বলেছেন, নিষিদ্ধ প্রেমের বিষয় সংবলিত উপন্যাস হিসেবে গৃহদাহ শরৎচন্দ্রের সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ রচনা। অচলার অনুশোচনার আগুনে তার সমস্ত ক্ষণিক বিভ্রান্তি পুড়ে গেছে। পাঠক তার সতীত্বকে দৈহিক মনে না করে মানসিক বলে গ্রহণ করে। সুতরাং এই উপন্যাসটিকে আমরা নিষিদ্ধ প্রেম অবলম্বন করে লেখা পাঠসত্ত্ব সাহিত্যের উপন্যাসের পাশে রেখে তুলনা করে দেখতে পারি। শরৎচন্দ্রের উপন্যাস ধারায় গৃহদাহ এর মতো শিল্প নিপুণ গঠনশৈলীর দ্বিতীয় উদাহরণ বিরল। প্রথম পর্ব 1 থেকে 19 সুরেশ মহিমের প্রগাঢ় বন্ধুত্ব, মহিম অচলার প্রেম, বিবাহ ও বিবাহে সুরেশের আপত্তি, অচলার প্রতি সুরেশের মোহ, গ্রামের বাড়িতে মহিম অচলার ক্ষণস্থায়ী দাম্পত্য জীবন যাত্রার সুরেশের আকস্মিক আগমন ও মহিমের গৃহদাহ। দ্বিতীয় পর্ব 20 থেকে 37 অচলার কলকাতায় প্রত্যাবর্তন, মহিমের নিউমোনিয়া, সুরেশের বাড়িতে মহিমের রোগমুক্তি, মহিম ও সুরেশের প্রতি অচলার দোটানা আকর্ষণ, রোগমুক্ত মহিমকে নিয়ে অচলার জব্বলপুর যাত্রা, সুরেশের সঙ্গদান, পথে ড্রিহরি অনশনে অচলা ও সুরেশের যাত্রা ভঙ্গ, রাম বাবুর বাড়িতে দুজনে স্বামী স্ত্রী পরিচয়ে বাস ও দুর্যোগের রাতে সুরেশের সর্বগ্রাসী কামনা অনলে অচলার আত্মদান। তৃতীয় পর্ব 38 থেকে 44 সুরেশের মোহমুক্তি, অচলাকে ত্যাগ করার সংকল্প জ্ঞাপন, প্লেগ রোগীর সেবায় মাটুলিতে সুরেশের মৃত্যু, পথযাত্রীর শয্যা পার্শ্বে
অচলা ও মহিমের উপস্থিতি। অচলার ভয়ানক একাকিত্ব ও দুঃসহ শূন্যতা লক্ষ্য করা যায়। উপন্যাসটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি ট্র্যাজেডির দিকে এগিয়ে গিয়েছে, আর এই ট্র্যাজেডি ঘটেছে অচলার চরিত্রে। গৃহদাহ উপন্যাসে শরৎচন্দ্র চরিত্র নির্মাণ করেছেন তার নিজের মতো করে। এই চরিত্রগুলোর মধ্য দিয়ে জীবন সমস্যার তীক্ষ্ণ রূপায়ণ ঘটেছে। গৃহদাহ উপন্যাসের প্রধান তিন চরিত্র মহিম, অচলা ও সুরেশ। পরবর্তী বাংলা উপন্যাসে নারী চরিত্রের যে ধারণার প্রচলন ছিল, সেসব অভ্যস্ত সংস্কারকে ছিন্ন করেছে শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাসের নায়িকা অচলা চরিত্রের মাধ্যমে। বলা যায়, বাংলা উপন্যাসের প্রথম আধুনিক ও গুরুত্বপূর্ণ নায়িকা অচলা। মানব হৃদয়ের জটিল মনস্তত্ত্বের রহস্যময় স্তর আলোকপাত করা হয়েছে এই চরিত্রের মাধ্যমে। মানুষের সজ্ঞান ও নির্জ্ঞান মনের স্তরের মধ্যে যে পরস্পর বিরোধী প্রবৃত্তি বাস করে, শরৎচন্দ্র অচলা চরিত্রের মাধ্যমে মানসিক দ্বন্দ্বের ভিতর দিয়ে তা স্পষ্টভাবে ভাষারূপ দিয়েছেন। মগ্ন চৈতন্যের আজ্ঞাবাহী অচলা জীবনের সত্তা অন্বেষণে নেমে বারে বারে দ্বন্দ্বে নিক্ষিপ্ত হয়েছে। কখনো মহিমের মধ্যে মুক্তি রূপ খুঁজে পেয়েছে, কখনো সুরেশের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা প্রত্যক্ষ করেছে। এ দোচলার বৃত্তি অচলা চরিত্রকে ট্র্যাজেডির দিকে ঠেলে দিয়েছে। অচলার দোলাচল চিত্ত সৃষ্টির পিছনে মহিম, সুরেশ, কেদারবাবু, মৃণাল সবারই কম বেশি ভূমিকা রয়েছে। অচলার মানসিক অসম্পূর্ণতার লালন ক্ষেত্র অচলার মাতৃহীন পিতৃগৃহ। কেদারবাবুর সংসার অগঠিত। কেদারবাবু মহিমের সঙ্গে অচলার বিয়ে ঠিক করে রেখেছেন, আবার সুরেশকে ঘিরে বড়লোক ভাবী জামাতার স্বপ্ন দেখেছেন। তার পিতার এ মানসিক দোলাচল বৃত্তির প্রভাব পড়েছে অচলার ওপর। গৃহদাহ উপন্যাসের শুরুতে দেখা যায় অচলা মহিমের প্রেমের প্রতি একনিষ্ঠ ছিল। মহিমের ব্যক্তিত্ব ও গাম্ভীর্য তাকে এতই মুগ্ধ করে রেখেছিল যে দারিদ্র ঐশ্বর্যহীনতা সেক্ষেত্রে অন্তরায় হতে পারেনি। এ সুন্দর ও স্বাভাবিক নারী চরিত্রে দোলাচল বৃত্তির অনুপ্রবেশ ঘটেছে মহিমের পরম বন্ধু সুরেশের আকস্মিক আবির্ভাবে। প্রবৃত্তি চালিত সুরেশ অচলাকে দুমড়ে মুচড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে। মহৎ উদার সুরেশ মহিমকে বাঁচাতে গিয়ে দুইবার নিজের জীবনকে বিপন্ন করতেও কুণ্ঠিত হয়নি। অথচ এ মহাপ্রাণ মানুষটি অপরিণামদর্শিতার দোষে দুষ্ট হয়ে মহিম ও অচলার বিবাহের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াল। অচলা মনের অজান্তে সুরেশকে হৃদয় দিয়ে বসল। সঙ্গী নির্বাচন করতে গিয়ে অচলা বুঝতে পারল সে অন্তরের বাহিরে দুইজনকেই গ্রহণ করে ফেলেছে। ডক্টর শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় মনে করেন, মহৎ চরিত্রের অনিচ্ছাকৃত পাপের প্রতিক্রিয়া গৃহদাহ। বাংলা উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম আধুনিক নায়িকা অচলা। মহিম, সুরেশ কেউ তাকে ধারণ করার যোগ্যতা রাখে না। অচলা শিক্ষিত, মার্জিত, পুরনো সংস্কারহীন আধুনিক নারী। তার চরিত্রের দোলাচল বৃত্তিই তাকে ট্র্যাজেডি দিকে এগিয়ে দিয়েছে। অচলার মানস দোলাচল, বিরোধিতা, মানস সৌন্দর্য প্লটকে আগে বাড়িয়েছে। হুমায়ুন আজাদ বলেন, সে যে কোনো নারীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, এটাই বিস্ময়। সুরেশ মহিমের ঠিক বিপরীত চরিত্র। শরৎচন্দ্র তাকে বেপরোয়া, উদ্দামতা, উচ্ছলতা ও অসংযমতা দিয়ে সৃষ্টি করেছেন। সেই অচলা মহিমের দাম্পত্য জীবনে দ্বন্দ্বের সৃষ্টি করেছে। তার সম্পর্কে হুমায়ুন আজাদ বলেন, তবে সুরেশের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন পড়ে না কারো।
এছাড়াও পরিপ্রেক্ষিতে কেদারবাবু রামবাবু চরিত্র উপন্যাসের পরিণতিকে ত্বরান্বিত করতে কাজ করেছে। অনেকে মনে করেন অচলার দোলাচল বৃত্তি তার চরিত্রের ট্র্যাজেডির মূল কারণ, কিন্তু অচলার দোলাচল বৃত্তি উপন্যাসে প্রমাণিত হয়নি। অচলা ঘটনা তাড়িত, আকস্মিকতা লাঞ্ছিত। সুরেশের মতো অচলাও অস্থির, সে নিজেও জানে না সে কি চায়, কাকে চায়। অচলা কখনো ভেবেছে সে ভালোবাসে মহিমকে, কখনো সুরেশকে। আসলে সে স্বামিত্বের আদর্শে আঁকড়ে থাকতে চেয়েছিল, কিন্তু আদর্শের সঙ্গে সংস্কারের পাত্রকে মিলিয়ে নিতে পারেনি। স্বার্থপর পিতার ঋণ, সুরেশের উদ্দাম প্রকৃতি, মহিমের উদাসীনতা নির্লিপ্ত অচলার মনে সংকটের সৃষ্টি করেছে। গৃহদাহ উপন্যাসটি লেখকের সর্বজ্ঞ দৃষ্টিকোণ থেকে রচিত হয়েছে। পুরো উপন্যাসটি নাট্যরীতির ও চিত্ররীতির সমন্বয়ে বর্ণিত হয়েছে। সেদিক থেকে গৃহদাহ মিশ্র রীতির আঙ্গিকে গড়ে উঠেছে। নিপুণ নিটোল আদি মধ্য অন্তযুক্ত কাহিনী রচনায় প্রেক্ষিতে নাট্য ধর্মময় কতগুলো উপাদানের মধ্য দিয়ে শরৎচন্দ্র তার বক্তব্যকে উপস্থাপিত করেছেন। উপন্যাসের বিভিন্ন স্থানে পরিস্থিতি নির্মাণে লেখক শিল্প সফলতার পরিচয় দিয়েছেন। নবম পরিচ্ছেদে ঘোড়ার গাড়ির মধ্যে অচলা ও সুরেশের দুজনের অন্তরঙ্গতার পরিস্থিতি নির্মাণ করা হয়েছে। ঘোড়ার গাড়ির মাধ্যমে আবার এর ঠিক বিপরীত পরিস্থিতি নির্মাণেও গাড়ির ব্যবহার হয়েছে 40 পরিচ্ছেদে। সুরেশ যখন অচলাকে ত্যাগের সিদ্ধান্ত নেয়, এখন অহর্নিশি চিন্তা করি কী উপায়ে তোমাকে মুক্তি দেব। আবার 23 নং পরিচ্ছেদে মহিমের নিউমোনিয়ার মাধ্যমে অচলা ও মহিমের মিলনের পরিস্থিতি নির্মাণ এবং 42 নং পরিচ্ছেদে সুরেশের প্লেগের মাধ্যমে অচলার নিঃসঙ্গতার পরিস্থিতি বা পরিণামী পরিস্থিতি নির্মাণ করা হয়েছে। বিশেষ করে অচলার মনস্তত্ত্ব প্রতীকময়তা করার জন্য কিছুক্ষণের জন্য বৃষ্টি থামিলে আকাশে যেন মেঘ উত্তরোত্তর জমা হইয়া উঠিতেছিল। 27 নং পরিচ্ছেদ। উক্তিটির মাধ্যমে জব্বলপুর যাত্রার কালে সুরেশের মোহে অচলার পরবর্তী পরিণতি প্রতিকায়িত হয়েছে। মত্ত প্রকৃতি মাতলামি করিতে লাগিল, প্রগাঢ় অন্ধকারে বিদ্যুৎ তেমনি হাসিয়া হাসিয়া উঠিতে লাগিল। 37 নং পরিচ্ছেদ। অচলার অর্ধেক ইচ্ছায় অর্ধেক অনিচ্ছায় ধর্ষিত হওয়ার প্রথম রাতকে প্রতিকায়িত করা হয়েছে। অচলার অবস্থার বর্ণনা বা তার মনের অনুভূতির বর্ণনা নির্মুক্ত চিত্রকল্পের মাধ্যমে বর্ণিত হয়েছে। শীতের সূর্য অপরাহ্ন বেলায় ঢালিয়া পরিবার উপক্রম করিতেছিল এবং তাহারই ঈষৎস্ত কিরণে সনন্দের পার্শ্ববর্তী সুদূর বিস্তীর্ণ বালুমরু ধুধু করিতেছিল। 31 নং পরিচ্ছেদ। উপন্যাসের অনেক জায়গায় দৃশ্যের মধ্য দিয়ে অনেক চিত্র প্রকাশ করা হয়েছে। এছাড়াও কাব্যিক পরিচর্যা ও ব্যবহৃত হয়েছে এ উপন্যাসে। শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাসের আলোচনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালিকে সামনে হাজির করতে হয়। এ দুটি উপন্যাসই ত্রিভুজ প্রেমের ঘূর্ণিপাকে আবদ্ধ। এ উপন্যাসটিতে মনস্তাত্ত্বিক সমীক্ষণের অনুপম রীতি পর্যবসিত। উপন্যাস দুটির প্রধান চরিত্র নায়িকাকে আবৃত হয়েছে। একদিকে চোখের বালির বিনোদিনী, অপরদিকে গৃহদাহের অচলার চরিত্র। এ দুটি চরিত্র মানবিক দোলাচলে প্রক্ষিপ্ত। তাই সমালোচকরা অনেকেই বলেন শরৎচন্দ্র অনেকাংশে রবীন্দ্র দর্শনে সম্মোহিত। আধুনিক বাংলা সাহিত্যে দুটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি ও গৃহদাহ। তবে লেখকগণ তাদের সক্রিয় চিন্তা ধারার প্রতিফলন ঘটিয়েছেন। এক্ষেত্রে অবশ্যই শরৎচন্দ্র তাঁর
গৃহদাহ উপন্যাসটি গতানুগতিক বাঙালি চরিত্র থেকে বের হয়ে একটি দুঃসাহসিক উদ্যোগে নিজস্ব আঙ্গিকে রূপদান করেছেন। গৃহদাহ উপন্যাসের সার্থকতা অচলার দিক থেকেই। গৃহ এবং দাহ যা কিছু হয়েছে সবই অচলার। অচলার মনোগৃহের যে দাহ বা দোলাচল এবং এর প্রেক্ষিতে উপন্যাসের শেষে অচলার যে পরিণতি, তার মাধ্যমে তার মন ও জীবনের চরম পরিণতি দেখা দিয়েছে। তার এ পরিণতিই প্রকাশ পেয়েছে উপন্যাসের গৃহদাহ নামে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টিতে গৃহদাহ একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। কাহিনী, উপকাহিনীর বিস্তার, মনস্তাত্ত্বিক জটিলতা, ভিন্নমুখী চারিত্রিক মুখিনতা, ভাষা, প্রতিবেশ প্রভৃতি বিষয় বিবেচনায় শরৎচন্দ্রের গৃহদাহ একটি অনবদ্য সৃষ্টি। ধন্যবাদ।